ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা, ছিলেন 9,000 দেশি বিদেশি অতিথি সহ তারকারা। রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার। 1 মাসে বস্তায় বেড়েছে 150 টাকা। একে অপরকে দুষছেন চাষি ও মিল মালিকরা। বাড়তি দামে বেকায়দায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ। মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, যাচ্ছে নতুন নতুন চর। সেতুর প্রবাহ নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য ও রাজকীয় আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন 9,000-এর বেশি দেশি বিদেশি অতিথি। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। नरेंद्र दामोदर दास मोदी টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। संसूचित या प्रकट नहीं करूंगा। পরে শপথ নথিতে স্বাক্ষর করেন মোদী। প্রধানমন্ত্রীর পরে নতুন জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। মোদীর মন্ত্রিসভায় এবার 30 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন 36 জন, আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী রয়েছেন আরও 5 জন। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজু কা আগমন। Our ties with Maldives are deep rooted. এর আগে মূল আয়োজনে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান আমন্ত্রিত অতিথিরা। The national dress of Bhutan is called the Go, which মল্লিকার্জুন খারগে ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খারগে। শ্রীলঙ্কা के राष्ट्रपति श्री रानिल विक्रमसिंघे का आगमन। the relationship between India and Sri Lanka is more than 2,500 years old. অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনহা হিলে সমবেত হয়েছিলেন 9,000-এর বেশি অতিথি। মুকেশ আম্বানি, उनके साथ फिल्मी जगत के नामचीन सितारे शाहरुख खान যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা, ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও। The forecourt with its timeless architecture and regal charm. এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছে 240টি আসন, আর জোট হিসেবে এনডিএ পেয়েছে 293টি। টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয়, এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী 5 বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নরেন্দ্র মোদীর রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে শপথ অনুষ্ঠান দেখেন শেখ হাসিনা সহ আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন তারা। 18তম লোকসভা নির্বাচনের পর টানটান উত্তেজনা আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করল বিজেপির নেতৃত্বে থাকা জোট এনডিএ, যার সরকার প্রধান হলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানের ঠিক 15 মিনিট আগে স্থানীয় সময় 7টায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Prime Minister Sheikh Hasina
বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় মেয়ে সাইমা ওয়াজেদকে সঙ্গে নিয়ে শপথ মঞ্চের উল্টো দিকে অতিথি সারিতে আসন গ্রহণ করেন তিনি। প্রতিবেশী ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল রাইসিনা হিলে, তখনই কড়া নিরাপত্তায় মূল মঞ্চে আসেন নরেন্দ্র মোদি। এরপরই শপথ মঞ্চে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র দামোদর দাস মোদি। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় নরেন্দ্র মোদিকে। গোধূলি পেরিয়ে আলো ঝলমল রাষ্ট্রপতি ভবনের এই আনুষ্ঠানিকতার পুরো অংশই দর্শক সারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারত মহাসাগর অঞ্চলের 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠান উপলক্ষে ভারতে আমন্ত্রিত 7 অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও ফটো সেশনে অংশ নেন। দেবাশিস রায়, সময় সংবাদ। ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটান থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানিতে একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। রোববার নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবকের সঙ্গে সরকার প্রধান শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন দিল্লিতে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ফাঁকে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভুটানের জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানি ইস্যুতে কথা বলেন তারা। শেরিং তোবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুটান। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ করতে ভুটানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন সময় সংবাদের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। আর সেই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে হাজির বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ বিশিষ্টজনেরা। আমার সামনে এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঠিক আজকে শপথ অনুষ্ঠানে কি হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে দেখা হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আমরা তার কাছে জানতে চাইবো। আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। ঠিক কেমন ছিল অনুষ্ঠানের আবহটা যদি একটু বলেন। দেখুন, আমাদের দেশে শপথ গ্রহণ হয় খুবই সিম্পল এবং খুব শর্ট। সমস্ত মন্ত্রীরা একসাথে শপথ নিয়ে নেয়, একসাথে শপথ বাক্য পাঠ করে এবং এরপরে প্রতিমন্ত্রীরা একসাথে শপথ বাক্য পাঠ করে। তারপরে যদি ডেপুটি মিনিস্টার থাকে তারাও একসাথে শপথ বাক্য পাঠ করে। আমাদের এই অভিজ্ঞতা ছিল না যে এখানে প্রতিজন এক একজন করে শপথ বাক্য পাঠ করে, এবং আমরা দেখেছি যে অ্যাবাউট 68 মিনিস্টার অ্যান্ড স্টেট মিনিস্টার আই থিঙ্ক, এবং সেই ক্ষেত্রে প্রতিজন আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করেছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার ছিল আমি বলবো। এবং প্রচুর প্রায় 10,000 8 থেকে 10,000 মানুষের সমাগম ছিল। বিভিন্ন দেশের নেইবারিং কান্ট্রিগুলোর প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উপস্থিত ছিল, মন্ত্রীরা উপস্থিত ছিল এবং বিজেপি দলীয় নেতারা উপস্থিত ছিল, আরও অন্যান্যরা অনেকেই উপস্থিত ছিল। এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে হর্ষধ্বনি হচ্ছিল, যেগুলো আমাদের দেশে হয় না। আমাদের দেশে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেখানে হর্ষধ্বনি হয় না। এখানে বিভিন্ন মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করছিলেন তখন হর্ষধ্বনি হচ্ছিল এবং স্লোগান হচ্ছিল। তো সেগুলো আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে, আমাদের কাছে নতুন এই অভিজ্ঞতাটা। এবং এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর
1-to-1 বৈঠক হয়, সে বৈঠকে উনি একাই ছিলেন। আমি তার কাছ থেকে শুনে নিয়েছি কি আলোচনা হয়েছে, সেটি আমি ইতিপূর্বে বলেছি। সব মিলিয়ে এখন আগামী 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছেন, ভারতের প্রধানমন্ত্রীও আছেন। এই সরকারের সঙ্গে আগামী 5 বছর কিরকম ভাবে চলবে? কি নানা রকমের সম্পর্কের উত্থান পতন হয়, বাণিজ্যিক সম্পর্কের কিছুটা তারতম্য আছে, কূটনৈতিকভাবে বরাবর ভালো ছিল। কোন উচ্চতায় রয়েছে এখন সম্পর্ক, বা কিভাবে যাবে সামনের দিকে? দেখুন, আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আগামী দিনগুলো নিশ্চয়ই আমাদের সম্পর্ক আরো গভীরে প্রতীত হবে এবং এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের মানুষ উপকৃত হবে। শেষ প্রশ্ন, তিস্তা একটা আমাদের মধ্যে একটা বড় কাটা সম্পর্কের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী সব ইতিবাচকভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেন, ভারতের প্রধানমন্ত্রীও বলছেন যে তিনিও চান, কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার অনেক বেশি শক্তিশালী। কথা আসছে যে এখন এত শক্তিশালী হলে মোদী সরকার যেহেতু জোট সরকার, খানিকটা দুর্বল গতবারের তুলনায়। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আপনি এটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমরা উই ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আপনাদের যে ভারতের যে কনস্টিটিউশনাল অব্লিগেশন বা ভারতের কোন রাজ্যের সাথে কি বা কেন্দ্রের, সেটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা যেটি বরাবর দেখে এসেছি, ভারত সরকারের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ইচ্ছা যে তিস্তার পানি বন্টন নিয়ে তাদের অত্যন্ত আন্তরিকতা রয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই তিস্তার পানি বন্টন নিয়েও আমরা অবশ্যই একটি সমঝোতায় উপনীত হব। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কতটা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে, নানা বিষয়ে কথা হয়েছে। তিস্তা নিয়ে বাংলাদেশ ইতিবাচক ভাবে এগোবে এবং নিঃসন্দেহে ভারতও এই তিস্তার বিষয়ে ইতিবাচক ভাবে এগোবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। তিস্তার জলের হিস্সা কবে পাবে বাংলাদেশ? এই আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। লোকসভা নির্বাচনের পর টানা তৃতীয়বার ক্ষমতায় নরেন্দ্র মোদীর সরকার। এবার কি অগ্রগতি হবে তিস্তার পানি বন্টনে? বিশ্লেষকরা এখনো আশার আলো দেখছেন না। কেন্দ্র আর রাজ্যের মধ্যে মত পার্থক্য দেখিয়ে ভারত আশার বেলুন ফুলিয়ে রেখেই বলে মত তাদের। যদিও তিস্তা বিষয়ে চীন আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় বলে মনে করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা উত্তরাঞ্চলের 4 জেলার মানুষের একসময়ের অর্থনীতির চালিকা এখন বিভীষিকায় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে। বর্ষায় বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা, আর গ্রীষ্মে পানি আটকে দিলে খরা। দুর্যোগের মোকাবেলা করতে করতে উত্তরের 4 জেলার অন্তত 50 লাখ মানুষ নিঃস্ব হয়ে গেছে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে চোর কাটা হয়ে বিধে আছে তিস্তা। ভারত বলছে কেন্দ্র সরকার তিস্তার পানি দিতে রাজি, বেঁকে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ওঠে তিস্তা ইস্যু। আশ্বাস দেয়া হয় লোকসভা নির্বাচনের পর বিস্তারিত পরিসরে হবে তিস্তা বিষয়ক আলোচনা। After the election, I discussed this issue with the External Affairs Minister, and we shall carry out the issue. যদিও বিশ্লেষকরা বলছেন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখিয়ে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত। এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বলছে হ্যাঁ হবে হবে, এটা মমতার দোষ, ওই চাপিয়ে দিচ্ছে। স্টেট সরকার পশ্চিমবঙ্গে সে কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্রে আবারও বিজেপি সরকার, যার ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে কেন্দ্র আর রাজ্যের যে দূরত্ব তা আরও বেড়েছে, কমার সুযোগ নেই। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বলছেন জনপ্রিয়তা হারানোর ভয়ে নদীর পানি ছাড়তে রাজি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চীন তিস্তা নিয়ে আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হতে পারে। তিস্তাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে, তাতে আমাদের লাভ, তাতে ইন্ডিয়া আর একটু কি হবে, সংবেদনশীল হবে। ওরা ভাবতেছে যে চায়নাকে ঢুকাতে যদি ঢুকে তাহলে ঝামেলা, তো তখন আমাদের অবস্থানটা একটু শক্তিশালী হয়েছে। তবে আমরা আলোচনার মাধ্যমে এইটার সমাধান।
এই বিশ্লেষণকে কিছুটা সমর্থন করে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক দেয়া প্রস্তাব। তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন যে মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে, মে মাসে ঢাকা সফরে এসে সম্পূরক প্রস্তাব দেয় ভারত। তবে সেখানে পানি ভাগাভাগির বিষয় নেই, আছে চীনের সঙ্গে প্রতিযোগিতা। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যে দল হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে যায় তাদের আন্দোলনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে সরকার। 23 জুন ৭৫ বছর পূরণ করতে যাচ্ছে দেশের প্রবীণ রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের সংকট সংগ্রামে ঐতিহাসিক প্রেক্ষাপটে হাল ধরা দলটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবার প্লাটিনাম জুবলিতে দলটি ওয়ার্ড পর্যায় থেকে নানা কর্মসূচি পালন করবে। দিনটির কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যৌথ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক। জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো আন্দোলন সফল হবে না। বাজেট নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার জনবিরোধী বাজেট দিয়েছে, আওয়ামী লীগ বিরোধী দলকে দমনের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। প্রতিটি ব্যক্তির উপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়, আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই, তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা যা করার করেছে। এদিকে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অনুকূল আবহাওয়ায় রেকর্ড উৎপাদন সত্ত্বেও সিন্ডিকেট কারসাজির কবলে পড়ে কোনোভাবেই লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। এক মাসের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের ৭৪ কেজির বস্তায় দাম বাড়ানো হয়েছে ১৫০ টাকা। মাঠ পর্যায়ে চাষি এবং লবণের ক্রুড বহনকারী বোট মালিকরা কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ মিল মালিকদের। অন্যদিকে বাড়তি দামের জন্য মিল মালিকদের কারসাজিকে দুষছেন চাষিরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ভিড়ছে একের পর এক লবণের ক্রুড বহনকারী ট্রলার। কয়েক ঘন্টার মধ্যে আবার সে ক্রুড পরিশোধনের জন্য চলে যাচ্ছে মিলে। মিলগুলোতেও চলছে পুরোদমে ক্রুড থেকে পরিশোধিত লবণ উৎপাদন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কয়েকদিনের মধ্যে প্রয়োজন অন্তত 2 লাখ মেট্রিক টন লবণ। তাই নগরীর মাঝির ঘাটে চলছে লবণ মিলের কর্মব্যস্ততা। তবে চাহিদা বাড়তে থাকায় গত এক মাসের ব্যবধানে ৭৪ কেজি প্রতি বস্তা লবণে ১৫০ টাকা বেড়ে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামে বেকায়দায় পড়তে যাচ্ছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ লবণ আছে, কোনো সমস্যা নাই। চামড়া লবণ গতবার ছিল যে আপনার ১১০০ টাকা, এবারে ছিল আপনার এবারে আছে বর্তমানে ১৯৫০, ৯৭০। খাওয়ার লবণ ১১২০। লবণের দাম যদি বাড়তে পড়ে যায় তাহলে পার পিস বর্গফুটে আমাদের চামড়ার খরচটা বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার কারণে আমরা আপনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। বিসিকের তথ্য অনুযায়ী অনুকূল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে গত ৬২ বছরের লবণ উৎপাদনের রেকর্ড ভেঙে এবার 10 মাসে উৎপাদন হয়েছে ২২,৩৫,০০০ মেট্রিক টন। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, উকিয়া এবং টেকনাফের অন্তত ৬৮,৩৫৭ একর জমিতে লবণ উৎপাদন হয়েছে। তবে মাঠ পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রুড বহনকারী বোটের বাড়তি ভাড়া পোষাতে লবণের দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। মাঠে পলিথিনের দাম বেশি। লবণ উৎপাদনের জন্য যে জমিগুলো ছিল ওগুলো আগে নিত ২০,০০০ টাকা,
বর্তমানে ওই জমি নিতেছে ওরা 60,000 টাকা 70,000 টাকা জমিদারেরা নিয়ে নেয় ওদের থেকে। মিল মালিকদের অভিযোগ মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে ক্রুড থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে ক্রুডের দাম বাড়ানো হচ্ছে। এই লাগামহীন দামের জন্য মিল মালিক এবং ক্রুড ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। 10টা-20টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, ভোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। এদের সিন্ডিকেটের কারণে কেজি প্রতি লবণ আপনাদের ম্যাক্সিমাম 25 টাকা করে বা 20 টাকা করে আমাদের খরচ পড়ে যায়, কিন্তু আমাদের পাচ্ছি 16-17 টাকা করে। বছরে বাংলাদেশে লবণের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। কক্সবাজারে উৎপাদিত ক্রুড লবণ চট্টগ্রামের পটিয়া, ইন্দ্রপোল এবং নগরীর মাঝিরঘাটের 80টি কারখানায় পরিশোধন করা হয়। মূলত হাত বদলের কারণেই রেকর্ড উৎপাদন সত্ত্বেও লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। মাঠ পর্যায়ে ক্রুড তৈরি হওয়া থেকে শুরু করে মিলে এসে রিফাইন এবং বাজারে যাওয়া পর্যন্ত অন্তত 8 বার লবণের হাত বদল হয়, আর প্রতিবারেই লবণের দাম বাড়ছে। আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাই বেড়ে চলেছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। ক্রমেই মাওয়া থেকে জাজিরার দিকে যাচ্ছে পদ্মার মূল প্রবাহ, আর এ প্রান্তে রেখে যাচ্ছে নতুন নতুন চর। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটা কি সেতুর প্রবাহ কি না? বিশেষজ্ঞরা বলছেন এটাই পদ্মার স্বাভাবিক প্রবাহ। 12 বছরে এপার থেকে ওপারে যায় এর মূল প্রবাহ। নদী কিংবা সেতু কেউ কারোর ক্ষতির কারণ হবে না বলেই মত তাদের। এদিকে আপাতত ড্রেজিংয়ের দরকার না হলেও চর নিয়ে কোনো তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ। গেল কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এই এলাকার মানচিত্র। উত্তাল পদ্মায় জেগেছে নতুন নতুন চর। স্বপ্ন সেতু পাড়ি দিলে প্রমত্তা নদীর বুকে সবুজে তাই নজর আটকাবেই। জেগে ওঠা এই জমিনে তৈরি হচ্ছে জীবিকার নতুন বুনন। এই যেমন হাশেম মিয়া বলছেন, চরের আশপাশে জাল ফেলে আজকাল মাছ মিলছে বেশ, রোজগারও বেড়েছে অনেক, তাই এই প্রান্তে বেড়েছে তাদের আনাগোনা। চরে ভালো সেতু, আগে পদ্মায় ভাঙতো ওই যে আমার এলাকা, এই ভাঙচুরগুলি বন্ধ হয়েছে। মাছ মোটামুটি মাছ বাড়তি আমাকে আগের থেকে একটু বেশি ভাই আল্লাহর মধ্যে। তবে বসতি গড়ার মতো আস্থা এখনো জাগেনি এসব চরকে ঘিরে। স্বল্প পরিসরে হয়েছে চীনাবাদাম, তরমুজ আর ধানের চাষ, যেখানে গেলে মনোরঞ্জন, সুবল কিংবা হায়দারের মতো জেলেদের দেখা মেলে। তাদের জীবিকার নতুন অনুষঙ্গ দিয়েছে এই চর। একটা সময় ছিল এই 1 থেকে 14 নম্বর পিলার পর্যন্ত ছিল নদী সবচেয়ে বেশি খরস্রোতা, তবে এখন এখানে ধুধু বালুচর। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন একুল ভাঙে একুল গড়ে, এরই নাম পদ্মা। তাই কখনো এই পাশে কখনো বা নদীর প্রবাহ সরে যায় অন্য পাশে, এটাই তাদের কাছে স্বাভাবিক। 2 বছর আগে 14 নম্বর পিলার পর্যন্ত প্রচুর সুত আছে, এখন তো 24 নম্বর পিলারে গেছে। আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। তবু প্রশ্ন জাগে, গত 3-4 বছরে মাওয়া এলাকায় যে চর জেগেছে তাতে কি সেতুর কোনো প্রভাব আছে? না, উত্তর হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এটাই পদ্মা। বলছেন, এক যুগ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে সরতে থাকে মূল চ্যানেল, রেখে যায় বিচ্ছিন্ন কিছু চর। এরপর বছর খানিক বিরতি, আবারও বিপরীতে যাত্রা। ঠিক যেন ওই জেলেদের অভিজ্ঞতা আর গবেষণা মিলে একই বিন্দুতে। এই বিশেষজ্ঞের জোর দাবি, নদী কিংবা সেতু কেউ কারো ক্ষতির কারণ হবে না কখনোই। নদী প্রাকৃতিকভাবে কি হতে পারে এইটা ধরে রেখে আমরা সেতুটা বানিয়েছি। এই নদীর এই জায়গাটাতে ধর্ম হচ্ছে একবার পূব দিকে যায়, একবার পশ্চিম দিকে আসে। একবার পূব থেকে পশ্চিম দিকে যেতে 12 বছর লাগবে, আবার ওই দিক থেকে এই দিকে আসতে 12 বছর লাগবে। 6 কিলোমিটারের মধ্যে অসিলেট করে, কিন্তু লাগে 3 কিলোমিটার। যদিও এই চর নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ, তবে তারা বলছেন মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নে যে প্রকল্প রয়েছে তাতে নিয়মিতই পরীক্ষা করা হয় পদ্মার নাব্য। মূল চ্যানেলে নৌ চলাচল ঠিক থাকলে চর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তাদের। পদ্মা এবং যমুনার যে চর পড়ার এবং চর গড়া এবং পার ভাঙা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বছরই কিন্তু ওখানে গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের সামনে নৌপথকে সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআরডব্লিউটিএ যথাযথভাবে কাজ করছে।
তবে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে কিছুটা শঙ্কা আছে স্থানীয়দের। পাশাপাশি তারা চাইছেন নদী শাসন প্রক্রিয়া আরও সম্প্রসারিত হোক। পদ্মা নিঃসন্দেহে এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ, আর তাতে নতুন পালক যুক্ত করেছে ইস্পাতের এই ইমারত। তবে চলতি মাসে শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্পের মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের মেয়াদ শেষ মানেই সবকিছু শেষ নয়। পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই প্রকল্পের পাশাপাশি পদ্মা নদী আর পদ্মা সেতুকে সমন্বয় করে আরও নতুন ভাবনা তৈরি করা যেতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। মিয়ানমার থেকে গুলি ছোড়ার কারণে ৫ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে খাদ্যপণ্য সংকট দেখা দিয়েছে সেন্ট মার্টিনে। দ্বীপবাসী বলছে, দ্রুত সমস্যার সমাধান না হলে অবস্থা সংকটাপন্ন হবে। আর বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে 10,000-এর বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে, আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিনই দ্বীপের বাসিন্দারা আসা যাওয়া করে ট্রলারে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। এই সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের নাইকুংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেল 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি করে মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এরপর শনিবারও পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করে। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে গুলি লাগে 60টি। এমন পরিস্থিতিতে 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দ্বীপের বাসিন্দারা। বিগত অনেক দিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না, এবং অফিস আদালত যাদের প্রয়োজনীয় কাজ আছে তারা কাজ সরাইতে পারতেছে না। চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। নাপ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইকুংদিয়া এলাকা অবস্থিত। সেখান থেকে গুলি ছোড়া হচ্ছে। তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নাকি বিদ্রোহীরা গুলি করছে তা কেউ বলতে পারছে না। আর এই সংকট কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার অনুরোধ ডিসি মহোদয়, ইউনো মহোদয়ের প্রতি আকুল আবেদন, আমরা দ্বীপবাসী কীভাবে ভালোভাবে চলতে পারবো, আমাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য একান্ত মর্জি কামনা করছি। আর প্রশাসন বলছে বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিশেষ জিনিস পাঠানোর জন্য আমরা শাহপুরী দ্বীপের পশ্চিম পাশটা বা এই পাশটা আমরা একটা প্ল্যান করছি। আমরা এখন টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিনই যাতায়াত করে 4টি ট্রলার ও 6টি স্পিডবোট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে বড় ঝুঁকি মধ্যম আয়ের ফাঁদ, এমন শঙ্কার কথা বললেন অর্থ প্রতিমন্ত্রী। তবে অর্থমন্ত্রীর বিশ্বাস, দূরদর্শী উদ্যোক্তা আর তরুণ জনগোষ্ঠীর কাঁধে ভর দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উত্তরণের কৌশল শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কথা বলেন তারা। এ সময় আগামীর আন্তর্জাতিক বাজার চ্যালেঞ্জকে সামনে এনে দ্বিপাক্ষিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে তাগিদ দেন বাণিজ্য সচিব। 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। লক্ষ্য অর্জনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের এসডিজি আর নিজেদের ডেল্টা প্ল্যানকে সামনে রেখে কাজ করছে সরকার। সেই উত্তরণকে টেকসই করার কৌশল নিয়ে রোববার সকালে আয়োজিত সেমিনারে বাণিজ্য সচিব দিয়ে গেলেন 6 দফা পরামর্শ। জানালেন, অর্জন করতে হবে মুক্ত বাণিজ্য চুক্তি করার মতো সক্ষমতা। উত্তরণ হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বিশ্ববাজারের অংশীদারদের আত্মবিশ্বাস বাড়বে। এমন ইতিবাচক দিক তুলে ধরলেও এলডিসির সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়া আর মধ্যম আয়ের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী। Very important part of this draft is
the point where we are talking about promoting structural transformation to prevent falling into the middle income trap. I think this part is going to be the most challenging. সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পরিশ্রমী মানুষ, উদ্যোক্তা আর তরুণদের উপর ভরসা রাখতে চান অর্থমন্ত্রী। Graduation from LDC status will bring few challenges in front of us. However, we believe that our strengths lie in our hard-working people, vibrant entrepreneurs, the young generation, and people-friendly government under the leadership of Honorable Prime Minister. উত্তরণের পথে অর্থনীতির পাশাপাশি পরিবেশ ও সামাজিক সূচকগুলোর উন্নয়নেও সমান নজর রাখার তাগিদ আসে সেমিনার থেকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কাদের স্বার্থে বাজেটে দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ? অবশেষে মিলেছে সে প্রশ্নের উত্তর। রোববার সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ীরা জানালেন তাদের আবদারেই এই সুযোগ। নৈতিকভাবে ঠিক না হলেও অর্থ পাচার ঠেকাতে সরকারের সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলছে রিহ্যাব। এই সুযোগ অন্তত 5 বছরের জন্য বহাল রাখার দাবিও সংগঠনটির। বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পারছেন না, সেজন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। আলোচনার সূত্রপাত এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্য থেকেই, যদিও শনিবার এনবিআর চেয়ারম্যানের বক্তব্য একযোগে প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ? রোববার রাজধানীর সিরোডাপ মিলনায়তনে আবাসন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে মিলল তার উত্তর। রিহ্যাব জানায়, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় 2020-21 অর্থ বছরেই 20,600 কোটি টাকা অর্থনীতির মূলধারায় এসেছে। অর্থ পাচার ঠেকাতে তাদের আবদারেই বাজেটে রাখা হয়েছে এই সুযোগ। যতই বলেন যে আমি এটাকে পছন্দ করি না, কিন্তু বাস্তব এই বিষয়টা আমাদের সমাজে আছে। এই টাকাটা তো ফেলে রাখা যায় না, যে এক নাগারে 5 বছর দিয়ে দেওয়া উচিত। পরবর্তী বছরগুলোতে স্বাভাবিকভাবে যে নাগরিক যেভাবে ট্যাক্স দেয় এইভাবে দিয়ে এটাকে আমার মনে হয় বৈধতা দেওয়া উচিত। এ সময় মধ্যবিত্ত নাগরিকদের সুবিধায় পুরাতন ফ্ল্যাট কেনা বেচায় নিবন্ধন ব্যয় 4% করার প্রস্তাব দেয় রিহ্যাব। 5 বছরের পুরনো ফ্ল্যাট 4% হারে রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত নিয়ম চালু করা হয়, তাহলে একদিকে যেমন স্বল্পবিত্তরা ফ্ল্যাট কিনতে পারবেন, তেমনি অনেক নাগরিকদের কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাদের সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানায় সংগঠনটি। ইউক্রেন যুদ্ধ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েও ছল চাতুরি করছে এনবিআর, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। সংশোধিত বাজেটে স্বর্ণ বিক্রিতে ভ্যাট 3% না করলে আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনটির। প্রাক বাজেট সংবাদ সম্মেলনে স্বর্ণ বিক্রিতে ভ্যাট 5% থেকে 3-এ নামিয়ে আনা, ব্যাগেজ রুলসের আওতায় ট্যাক্স ফ্রি স্বর্ণালংকার 50 গ্রাম করা সহ 15টি দাবি জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোনো দাবি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সংগঠনটির দাবি, ঘোষিত বাজেট জুয়েলার্স শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রোববার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে অসম কর কাঠামো ও অতিরিক্ত শুল্ক ব্যয় খাতটিকে পিছিয়ে দিচ্ছে। এনবিআর এর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই। ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অপরিকল্পিত উৎসে কর হারের বোঝা। কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন দাবি পূরণে আশ্বাস দিয়ে বাস্তবে ছল চাতুরির আশ্রয় নিয়েছে। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বাজুসের দাবি পূরণের অঙ্গীকার করলেও বাস্তবে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন। 10 টাকার ভ্যাট আদায়ের আড়ালে 90 টাকা ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে এনবিআরকে বের হয়ে আসতে হবে। সংশোধিত বাজেটে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি বাজুস নেতাদের। যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে, তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট পেশের আগে সরকার নানা কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার।
উল্টো বিনিয়োগকারীর ঘাড়ে চাপানো হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এতে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। সূচকের পতন আর হাজার হাজার কোটি টাকার বাজার মূলধন হারানোর মধ্য দিয়ে দিন দিন তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত পুঁজিবাজার। এই অবস্থায় আগামী অর্থ বছরের বাজেট ঘিরে সরকারের নানা আশার বাণীতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু বাজেটে কোনো সুখবর পায়নি শেয়ার বাজার। এমনিতেই টানা পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। এমন অবস্থায় আরোপ করা হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এমন সিদ্ধান্তে আতঙ্ক বেড়েছে শেয়ার বাজারে। সবাই এখন গেইন তো দূরের কথা, আমরা আমাদের যে পুঁজি আছে সেই পুঁজিটাই তো আমরা হারাই ফেলছি। হয়তো বাজেটের পরে ভালো কিছু আসবে অথবা আজকে মার্কেট পজিটিভ হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো দেখলাম আমরা পতনের একই ধারা আর কি। বাজারে ভালো কোম্পানি আনার স্বার্থে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দেয়া প্রস্তাবে কর্ণপাত করেনি সরকার, বরং কর ব্যবধান আরও কমানো হয়েছে, যা পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বাধা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা যেখানে যাচ্ছি মার্কেটটা বড় করা হোক, মার্কেটে পরিধি বাড়ানো হোক, ভালো কোম্পানি মার্কেটে আসুক, যেটা মূল সমস্যা আমাদের। তো সেটাও আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা এখন ডিসকারেজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করা হবে। বাজেট কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে ফায়দা লুটে অসাধুরা। তাই বাজেট কেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে বুঝে শুনে লেনদেনের পরামর্শ বিশ্লেষকদের। বাজেট থাকুক, কোনো একটা উপলক্ষ থাকুক, তারা বাজারে একটা প্যানিক ক্রিয়েট করে নিচে শেয়ারগুলো নিয়ে আসে। অনেকে ফোর্স সেলে বাধ্য হয়, অনেকে আবার অটোমেটিক্যালি ভয় পেয়ে চলে যায়। বাজেটের মাধ্যমে তো নতুন কিছু আসবেই না, আগে যে চাপটা ছিল চাপটা অব্যাহত হচ্ছে, মাত্রাটা আরও বেড়েছে, কারণ বাজেটের এই শকগুলো তো অ্যাবজর্ব। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর সূচকের অব্যাহত পতনের মধ্যে গত 10 কার্যদিবসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে 12,218 কোটি 1 লাখ টাকা। আর গত 27 মে থেকে 9 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 11,601 জন বিনিয়োগকারী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল নগরীর অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর বরাদ্দের 797 কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে 18টি প্যাকেজে 267 কোটির কাজ শুরু হয়েছে। এতে নগরের 161টি সড়ক ও 47টি ড্রেন নির্মাণ করা হবে। নগর ভবন জানায়, কাজ শেষ হলে ভোগান্তি কমবে নগরবাসীর। তবে উন্নয়ন কাজ যেন দায়সারা না হয় সেদিকে নজরদারির তাগিদ সচেতন মহলের। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। উন্নয়নের এ কর্মযজ্ঞ বরিশাল নগরীর 25 নম্বর ওয়ার্ডের গ্যাস টারবাইন সড়কের। দীর্ঘ 15 বছর পর চলাচল অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শুরু হয়েছে 161টি সড়কের। জলাবদ্ধতা নিরসনে চলছে 47টি ড্রেন নির্মাণ, চলছে খাল খননের কাজও। এতে খুশি নগরবাসী। 15 বছরে এখানে কোনো 25 নং ওয়ার্ডে কোনো রোড ছিল না, এই রাস্তার কাজ ধরছে এবং আমরা জলাবদ্ধতা থেকে এখন মোটামুটি মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এই কারণে আমরা খুবই খুশি। চারদিকের কাজ শুরু হয়েছে, আমাদের একটু প্রশান্তির একটা ভাব পড়ছে আমাদের মধ্যে। নগর ভবন জানিয়েছে, মেয়র খোকন দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর বরাদ্দের 797 কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে 267 কোটি টাকার কাজ শুরু হয়েছে। প্রায় 100 কিলোমিটার সড়কের পাশাপাশি ড্রেন রয়েছে 21 কিলোমিটার। কাজ যেন কেবল লোক দেখানো না হয়, সেজন্য নজরদারির তাগিদ সুধী সমাজের। ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি বরিশাল সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে, অনেক কাজগুলোই দায়সারা হয়েছে। এখন যে ফান্ডটা এসেছে, ইতিমধ্যে যে কাজ শুরু হয়েছে, সে কাজটা যাতে দায়সারা না হয়। সিটি মেয়রের হুঁশিয়ারি, কোনো ঠিকাদার কাজে গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্য প্রজেক্টগুলা টেকনিকে উঠবে, সেগুলো পর্যায়ক্রমে কাজ আমরা ওইগুলো পাইলে আমরা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদীভাবে আমরা কাজ শুরু করতেছি। জলাবদ্ধতা নিরসনে নগরীতে বহমান খালগুলো খননের জন্য 927 কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বরিশাল বিভাগের খামারিরা। বলছে, এবছর বিভাগের 6টি জেলায় 26,578 খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। ফলে কোনো সংকট ছাড়াই কোরবানির পশুর চাহিদা পূরণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট।
বরিশালের খামারগুলোতে বছর জুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে। তাই কোরবানি সামনে রেখে এখন খামারগুলোতে বিক্রিযোগ্য পশুর যত্ন নেওয়া হচ্ছে। দেশি গরুর পাশাপাশি এবার দেখা মিলবে সাইওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি শাহিয়াল জাতের গরুর। তবে গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর দামে। খামারে লাইভ ওয়েট মেশিনে বিক্রি করা পশুর দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে 50 টাকা। হাটের চেয়ে খামারে লালন পালন করা পশু ঝুঁকিমুক্ত জানিয়ে এমন বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন। গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি, তবে আর একটু কম হলে আর একটু ভালো হতো আর কি। এটা এরা এই খাওয়ায়, কিন্তু হাটে গেলে যে ওরা কি খাওয়ায় কে ইংরেজি আমরা জানি না, এই জন্য আমরা এখানে আসি। ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলে আশা করছেন খামারিরা। সবকিছু মিলিয়ে দিলে দেখা যাচ্ছে একটু গরুর দামটা একটু বেশি আছে, কিন্তু 500 টাকা সেই তুলনায় বেশি না। ভারত থেকে বা মায়ানমার থেকে যদি গরু আসলে বাংলাদেশে ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 26,578 জন খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট করা যায়, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের তো নজরদারি রয়েছে এবং আমাদের কোরবানির হাটগুলোতে আমাদের নজরদারি থাকবে। এবছর বিভাগের 6 জেলায় 328টি কোরবানির পশুর হাট বসবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 136টি ভেটেরিনারি মেডিকেল টিম হাটগুলোতে কোরবানিযোগ্য পশুর সুস্থতা পরীক্ষা করবে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রীয় সফরকালে প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় হামাস ইসরায়েল যুদ্ধ না থামা পর্যন্ত তেল আবিবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধেও কিয়েভকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। ডি-ডে উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ফ্রান্স সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুতে অংশদারিত্বমূলক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা করেন এই দুই নেতা। পরে সস্ত্রীক বাইডেন অংশ নেন ম্যাক্রো আয়োজিত একটি নৈশভোজে। এরপর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন গাজা ইসরায়েল চলমান যুদ্ধে নেতানিয়াহু সেনাদের অভিযান চালিয়ে 4 ইসরায়েলি জিম্মি উদ্ধারের বিষয়টিকে স্বাগত জানান। সব জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তেল আবিবের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সুরে কথা বলেন ফরাসি প্রেসিডেন্টও। ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকার জন্য বাইডেনকে ধন্যবাদ দেন তিনি। যদিও মধ্যপ্রাচ্যের বিরোধ নিরসনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। শুধু তাই নয়, এদিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মন্তব্য করেন জো বাইডেন। মস্কোকে প্রতিহত করতে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অথরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচন। 720টির বেশিরভাগ আসনে ইউরোপের প্রায় সবগুলো দেশে রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হয় বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি। জার্মানি থেকে নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। 6 থেকে 9 জুন পর্যন্ত ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, হাঙ্গেরি ও ডেনমার্ক সহ ইউরোপের 27 দেশে হয়ে গেল 10ম ইইউ পার্লামেন্ট নির্বাচন। এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল, ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 720 আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি 186 আসন, সোশ্যাল পার্টি এসএনডি 133 ও বাম দল 36 আসন, রিনিউ ইউরোপ 82, গ্রিন পার্টি 53 আসনের বিপরীতে ইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা 230। এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়া দলের ফলাফল ছিল বেশ সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইইউ পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন, বাকি সদস্যরা ইউরোপের অন্য 27 দেশকে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে ইইউ পার্লামেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে জার্মানির জোট সরকার। দেশটির বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ ও সিএসইউ 30% ভোট পেলেও শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মাত্র 14%। অন্যদিকে বরাবরের মতোই চমক দেখিয়েছে বাইডেলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে 16% ভোট। সব মিলিয়ে জার্মানি থেকে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি সংখ্যা হবে 96 জন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, মাল্টা ও জার্মানিতে 16 বছর ও গ্রিসে 17 বছরের যে কোনো নাগরিক এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচন ছিল অন্যান্য বারের চাইতে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ একটাই, গোটা ইউরোপ জুড়েই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভালো ফলাফল। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে গোটা ইউরোপ জুড়েই অভিবাসন, শরণার্থী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ইসলাম বিরোধিতার মতো বিষয়গুলো গোটা ইউরোপ জুড়েই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। হজ পালনের অনুমোদন না থাকায় 3 লাখের বেশি হজ যাত্রীকে পবিত্র নগরী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে 1.5 লাখের বেশি ট্যুরিস্ট ভিসায় সৌদি আরব এসেছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। বিদেশিদের পাশাপাশি হজের অনুমতিবিহীন 1,71,000-এর বেশি সৌদি নাগরিককেও মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ, তবে এজন্য বর্তমানে গুনতে হয় অনেক অর্থ। অনেকে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারিত থাকায় অনেকে চাইলেও যাওয়ার সুযোগ পান না। তারাও কোনো না কোনো উপায়ে হজ করতে চান, তবে আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সৌদি আরব। হজ পালনের অনুমতি না থাকায় 3 লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি প্রশাসন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,000-এর বেশি বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও 1,71,000-এর বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ পালনের অনুমতি নেই। এর আগে পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেয় সৌদি আরব। অনুমতিপত্র ছাড়া হজ পালন করলে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে বলে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবারে বাংলাদেশ দলের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পোট্রিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। এদিন ফুল রান আপে বোলিং করেছেন শরীফুল। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ গেমে হাতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলা হয়নি এই পেসারের, তবে এ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। এদিকে লঙ্কানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে হাতুড়ি সিংহের দল। নির্ভর থাকতেই নিউ ইয়র্কের অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ মুস্তাফিজ তাসকিন ও তানজিম সাকিব। সুপার 8 নিশ্চিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সমর্থন আর প্রেরণা জোগাতে নিউ ইয়র্কের মাঠেও থাকবে হাজারো বাংলাদেশি সমর্থক। ডালাসের তুলনায় যা অনেক গুণ বেশি হওয়ার সম্ভাবনা। আর আগের ম্যাচের ভুল শুধরে এ ম্যাচ আরও ভালো খেলা উপহার দিবে লাল সবুজ, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন।
ব্যাটিং অস্বস্তি নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বস্তির জয়ে যেন আঁধার কেটে আলোর পথে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারালেও প্রিয় দলের খেলা নিয়ে বিশ্লেষণ চলছে এখনও। এতে প্রাধান্য পাচ্ছে দলের ব্যাটিং ও ফিল্ডিং। ডালাসে আশা নিরাশার দোলায় দুলিয়ে সমর্থকদের হৃদকম্পন বাড়িয়ে শেষ হাসি হাসে লাল সবুজ দল। সব মিলিয়ে মন্দের ভালো এক জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। পূরণ হয় কোটি টাইগার ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা। এতে একই সাথে বেড়েছে স্বপ্নের পরিধিও। বিশ্বকাপের অভিষেক ম্যাচে ৩ ব্যাটার সৌম্য সরকার, তানজিদ হাসান ও শান্ত কেউই ২ অঙ্ক স্পর্শ করতে পারেনি, যার প্রভাব পড়ে পুরো দলে। পারফরম্যান্সের কারণে সমর্থকরা ইতোমধ্যে মজা করেই সৌম্যের নাম দিয়েছে শূন্য সরকার। এরই মধ্যে 0 রানে আউট হয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বাধিক ডাক এর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। অপরদিকে বিশ্বসেরার মতো খেলতে পারছে না সংসদ সদস্য সাকিব আল হাসান। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদ দিলে বেশ কয়েক বছর ধরেই টপ অর্ডারে বাংলাদেশের নিয়মিত চিত্র এটি। এর ব্যতিক্রম ছিল না শ্রীলঙ্কার বিপক্ষেও। তবে এ দুর্দশা থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার ভালো ব্যাটিং দেখতে চায় সমর্থকরা। সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ জিতে দ্বিতীয় রাউন্ডে যাবে এবং দ্বিতীয় রাউন্ডে গিয়ে বাংলাদেশের যে কোটি মানুষের প্রত্যাশা রয়েছে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে, সেটা বাংলাদেশ নিশ্চিত করবে। আগামী ম্যাচ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। অল দ্য বেস্ট বাংলাদেশ টিম, আশা করি আরো অনেক ভালো হবে। কোটি ভক্তদের হৃদয় জয় করা তাওহিদ হৃদয়, লিটন দাস আর শেষ ভরসা 38 বছর বয়সী মাহমুদুল্লাহর সাথে সঙ্গী হয়ে সতীর্থদের দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন বাংলাদেশি দর্শকরা। শ্রীলঙ্কাকে হারিয়ে যে শক্তি সঞ্চয় করেছে সেই শক্তিকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ সাউথ আফ্রিকাকেও হারাবে। এই ম্যাচে যদি ব্যাটসম্যানরা যদি খুব ভালো করে তাইলে আমরা জিততে পারবো। যারাই আগে ব্যাটিং করে তারাই জিততেছে, তো ওপেনিং জুটির জন্য আমার শুভকামনা। নিজ দেশ ও টাইগারদের সমর্থন দিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশিরা এখন নিউ ইয়র্কে। গোটা স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও শহর থেকে ছুটে এসেছেন টাইগার ক্রিকেট প্রেমীরা। একটি জয়ে এ সংখ্যা বেড়েছে অনেক গুণ। দক্ষিণ আফ্রিকার সাথে খেলার পর গ্রুপ পর্বের বাংলাদেশের শেষ 2টি ম্যাচ 13 ও 17 জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে ডালার জয়ে প্রাণশক্তি ফিরে পাওয়া বাংলাদেশ পুরো উদ্যমে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকাকে। কয়েক ঘন্টা পরই নিউ ইয়র্কের এই মাঠে গর্জন শুরু করবে টাইগাররা, আর তাতে সুর মেলাতে গ্যালারিতে হাজির থাকবে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক। নিউ ইয়র্ক নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষকে হারাতে হলে তাদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে, মত সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ পাইলটের। স্পিন আক্রমণেই প্রোটিয়াদের ঘায়েল করা সম্ভব, তাই সাকিব রিশাদদের বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ তার। স্পিনে গুরুত্ব দিয়ে একাদশে সাজানোর পক্ষে পাইলট, সেই সঙ্গে টপ অর্ডারের ব্যাটারদের রানে ফেরার উপর জোর দিয়েছেন তিনি। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের আচরণ বুঝে সে অনুযায়ী পারফর্ম করার পরামর্শ দিয়েছেন পাইলট। দাপুটে জয় বিশ্বকাপ অভিযান শুরু হওয়া বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। গ্রুপে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথটা প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা, তাই তাদের বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে প্রোটিয়াদের দুর্বলতার জায়গাও আছে। স্পিন আক্রমণেই দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করা সম্ভব বলে মনে করেন পাইলট। এজন্য সাকিব রিশাদদের গুরুদায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকা যদি আমাদের স্পিনার রিশাদ এবং সাকিব যদি ভালো বল করে, হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও টপ অর্ডার বড় চিন্তার কারণ টাইগারদের জন্য। প্রোটিয়াদের বিপক্ষে তাদের আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিশ্ববারের খেলার মধ্যে এখনো কিন্তু আমাদের টপ অর্ডাররা কিন্তু খুব একটা ভালো ছন্দে নাই। তো এই প্রথম স্টার্টিং 1, 2, 3, 4 ব্যাটসম্যানের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। খুব বেশি রান করা লাগবে না আমার মনে হয়, যে 200-250 রানের খেলা হবে না। নিউ ইয়র্কের যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে কিন্তু লো স্কোরিং গেম হচ্ছে এবং সেইখানে কিন্তু ওই স্কোরটা চেঞ্জ করতে যে অনেক সময় অনেক টিম ডিফিকাল্টের মধ্যে সময় পার করছে। তো আমরা যদি মনে করি যে 140, 150 এরকম রান করার চিন্তা করি টপ অর্ডার ব্যাটসম্যান থেকে, তাহলে কিন্তু বিশ্ববার যদি আমরা কোয়ালিটি ক্রিকেট খেলতে পারি ব্যাটসম্যান দিয়ে, দেখবেন যে 150+ রান হয়ে গেছে। সাথে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ইউনিটটা যদি ভালো করে, ফিল্ডিং ডিপার্টমেন্ট থেকে 10-12 রান সেভ করতে পারে, আমি শিওর যে বাংলাদেশ টিম ভালো করবে এবং ইনশাল্লাহ সেকেন্ড ম্যাচ জিতবে। নাসাউ স্টেডিয়ামের উইকেট
বুঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফর্ম করার উপরও জোর দিয়েছেন পাইলট। উইকেটটা পিক করা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো দেখা যায় আর্লি যখন উইকেট বা টুর্নামেন্ট শুরু হয় হয়তো কোনো উইকেটে হয়তো দেখা গেলো বেশি রান হয় না, আবার পরবর্তীতে দেখা গেলো যে কয়েকদিন পরে রান হওয়া শুরু করে। তো সেই জন্য আমার মনে হয় যে উইকেটটা পিক করা খুবই ইম্পর্টেন্ট। বাট আমার যেটা মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে 20 ওভারের কম্প্যাক্ট এটা ব্যাটিং করা, 150+ যদি রান করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ভালো একটা স্কোর। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। করতে বাংলাদেশের পতাকা নিয়ে ডাইভ করা মোটেও সহজ ছিল না আশিক চৌধুরীর জন্য। চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রায় 42,000 ফুট উচ্চতা থেকে ডাইভে সফলতা আসায় উচ্ছ্বসিত তিনি। এদিকে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে অনেক বড় প্রত্যাশা আশিকের। বিস্তারিত জানাচ্ছেন রিফাতুল ইসলাম মিরন। বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে লড়াই করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই পতাকা নিয়েই 42,000 ফুট উপর থেকে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন আশিক চৌধুরী। বর্তমানে তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি জানবো তার সেই এক্সপিরিয়েন্সের কথা। কেমন আছেন আশিক ভাই? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, আছি ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে রেকর্ড গড়ার যেই মুহূর্তটা, সেই স্টোরিটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন সবার কাছে। লাস্ট 6 মাস ধরে এটা নিয়ে প্ল্যান করছি। 42,000 ফুট থেকে ঝাঁপ দিব ভেবেছিলাম। জাম্পটা খুব ইজি হবে এবং আগের দিন বাংলাদেশ পতাকা নিয়ে আমরা একটা প্র্যাকটিস জাম্পও করেছিলাম, ওটা খুব সুন্দর হয়েছিল। বাট অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ফার মোর চ্যালেঞ্জিং। 42,000 ফিট উচ্চতায় যেহেতু এই ধরনের এত বড় পতাকা নিয়ে আগে কখনো কেউ জাম্প করেনি, তাই আমাদের কাছে কোনো প্রেসিডেন্ট ছিল না যে আসলে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। সো খুবই এক্সাইটেড ছিলাম জাম্প করার ঠিক আগ পর্যন্ত, এবং এটা নিয়েও এক্সাইটেড ছিলাম যে পতাকা নিয়ে জাম্প করবো। এটা তো একটা বড় ইমোশনের ব্যাপার, আমাদের সবার জন্য এই পতাকা খুবই একটা ইমোশনের জায়গা। জাম্প করার পরপরই আমরা বুঝতে পেরেছি যে 8-10টা জাম্পের মতো হবে না, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি। ল্যান্ড করার পরে সেন্স অফ রিলিফ অ্যান্ড খুবই পার্সোনাল অ্যাচিভমেন্টের একটা ব্যাপার তো অবশ্যই আছে, বাট তার চেয়েও বড় কথা যে দেশের মান সম্মানের ব্যাপার, সেই মান সম্মানটাকে ধরে রাখতে পেরেছি, এটা দ্যাট ওয়াজ এ ভেরি বিগ। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, কোন দলকে সাপোর্ট করছেন এবং আপনার বেস্ট ফেভারিট প্লেয়ারকে? বাংলাদেশকে সাপোর্ট করছি। আমার ফেভারিট প্লেয়ার বাংলাদেশ টিমে 2 জন, সাকিব ডেফিনেটলি, আরেকজন হচ্ছে মাহমুদুল্লাহ। পার্সোনালিও চিনি এই কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সে আমার ধারণা যে সে দলে একটা স্থিরতা নিয়ে আসে। এবারে বিশ্বকাপে কি প্রত্যাশাটা কামনা করছে? বিশ্বকাপে বাংলাদেশ থেকে প্রত্যাশা বিশ্বকাপ, মানে এটা ছাড়া তো কোনো প্রত্যাশা নাই, বিশ্বকাপ জিতবে। ধন্যবাদ আশিক ভাই। প্রথমবারের মতো গিনেস বুকে স্কাই ড্রাইভার হিসেবে নাম লেখাচ্ছেন আমাদের আশিক চৌধুরী ভাই। তার জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন 7 দেশের শীর্ষ নেতা সহ 9,000 দেশি বিদেশি অতিথি। আনুষ্ঠানিকতা শেষে হাসিনা মোদী বৈঠক। রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার। 1 মাসে বস্তায় বেড়েছে 150 টাকা। একে অপরকে দুষছেন চাষি ও মিল মালিকরা। বাড়তি দামে বেকায়দায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ। মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, যাচ্ছে নতুন নতুন চর। সেতুর প্রবাহ নয় বলছেন বিশেষজ্ঞরা। তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ শুভ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।